এই জাতকের গল্পের নাম গণ্ডতিন্দু জাতক। এই জাতকের গল্পের স্থান কম্পিলানগর। কম্পিলানগরের রাজধানী উত্তর পঞ্চাল, আর এই কম্পিলানগরের রাজার নামও পঞ্চাল। আমরা ভাবি বুঝি যে এই যুগেই রাজা এবং রাজকর্মচারীদের মন্দ কাজ, হীনমন্যতা, নানান হীন কাজে জড়িয়ে পড়া, এসব বুঝি একালের ঘটনা। আদতে তা নয়। এই জাতকের গল্পে যে রাজার কথা বলা হয়েছে, ওই যে যার নাম বললাম পঞ্চাল, তিনি ছিলেন অত্যন্ত প্রজাপীড়ক, এবং শুধু তাই নয়, তিনি সাংগঠনিকভাবেও অত্যন্ত দুর্বল ছিলেন। সাংগঠনিকভাবে দুর্বল মানে তিনি তাঁর রাজকর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারতেন না। ফলে অসৎ প্রজাপীড়ক রাজার রাজকর্মচারীরাও যথেচ্ছাচার চালাতেন। নানা রকমের কর আরোপ করতেন, অন্যায্য কর, প্রজাদের ওপর নানান জুলুম করতেন। আর রাজপ্রতিনিধিরা যদি এরম হয়, তাহলে তো চোর ডাকাতদের পোয়া বারো। ফলে নগরবাসীরা গভীর দুঃখে থাকতেন, গভীর আতঙ্কে থাকতেন, এবং কখনো কখনো তারা নিজেদের বাড়ি ছেড়ে বনে গিয়ে আশ্রয় নিতেন। এইভাবে একের পর এক নগর, একের পর এক গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল ওই পঞ্চাল রাজা এবং তার রাজকর্মচারীদের অব্যবস্থায়, অপরিণত মনস্ক রাজকার্য পরিচালনায়। একদিন রাজার হঠাৎ কি মনে হলো, তিনি তার সভা যে পুরোহিত, তাকে নিয়ে বললেন, চলুন পণ্ডিত মশাই, একবার নগরটা ঘুরে আসি, দেখি নগরবাসীরা কেমন আছে। তিনি গেলেন প্রথমে এক গ্রামে। অবশ্যই ছদ্মবেশে গেছেন, যাতে তাকে বা রাজপুরোহিতকে চিনতে না পারা যায়। সেখানে গিয়ে দেখছেন সবে ভোর হয়েছে, এক বৃদ্ধ মানুষ তার যে ঘর, চালাঘর, সেই চালাঘর জরাজীর্ণ, সেখানে সে ঢুকতে গিয়ে তার পায়ে কাঁটা বিঁধল। সেই কাঁটাটা বেঁধায় সে যন্ত্রণাক্লিষ্ট মুখে সেই কাঁটাটা পা থেকে বার করতে করতে সে বলছে, আমাদের হতচ্ছাড়া রাজা, সে যেন এই রকমভাবে সহস্র কাঁটার বেঁধার যন্ত্রণা সহ্য করে করে মৃত্যুবরণ করে। রাজপুরোহিত বললেন, এ কি কথা বলছো বুড়ো, তোমার তো আচ্ছা আক্কেল, তুমি দেখতে না পেয়ে তোমার পায়ে কাঁটা ফুঁকলো, আর তুমি দোষ দিচ্ছ কিনা আমাদের রাজার। একটু আড়াল থেকে ছদ্মবেশী রাজা সব শুনছেন। বৃদ্ধ মানুষটি বলছেন, যেন বামুন ঠাকুর, সহজে এমন কথা বলিনি। এই যে ঘর দেখছো, এই ঘরে আমার সংসার থাকতো, আমার নাতিপুতি থাকতো, আমার পুত্রবধূ থাকতো। তোমাদের রাজা আর তোমাদের রাজকর্মচারীদের অত্যাচারে আমাদের বনে চলে যেতে হয়েছে, এবং তারপর আমাদের ভয় হয় সামান্য যে খুঁতকুড়ো এই ঘরে অবশিষ্ট, সেটাও চোর ডাকাতরা নিয়ে নেবে। তাই আমরা কাঁটার গাছ চারদিকে পেতে রেখেছি, এবং মাঝে মাঝে এসে দেখে যাই বাড়িটা অক্ষত আছে কিনা। আমাদের যে বাগানে একসময় আমরা ফুল গাছ রোপণ করেছিলাম, সেখানে কাঁটা গাছ। এবারে তুমি বলো, দোষ রাজার কিনা? রাজপুরোহিত রাজার দিকে তাকালেন, মাথা নিচু করে রাজা ইঙ্গিত করলেন, চলো আমরা এগিয়ে চলি। এগোতে 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 তারা এক বনের সীমানায় গেলেন। সেখানে এক বৃদ্ধার কাতর আর্তনাদ শুনে তাড়াতাড়ি তারা সেখানে গেলেন। গিয়ে দেখলেন এক বিধবা বৃদ্ধা, সে পড়ে রয়েছে, এবং পড়ে রয়েছে শুধু নয়, আঘাত পেয়েছে সে যথেষ্ট, এবং সে পড়ে গিয়ে কাতরাতে কাতরাতে বলছে, আমাদের রাজা যেন নির্বংশ হয়, তবে আমার শান্তি। রাজপুরোহিত বলছেন, বুড়িমা, আশ্চর্য কথা বলছো তুমি, তোমার কোমরে জোর কমে গেছে, তুমি গাছে উঠে ফল পাড়তেই বা গেছো কেন? তুমি তো পড়বেই। বুড়িমা বলছেন, কেন উঠেছি জানো বামুন ঠাকুর? আমার ঘরে 2 অবিবাহিত মেয়ে, সমর্থ মেয়ে, তাদের আমি বিয়ে দিতে পারিনি। তাদেরকে
পথে ঘাটে বার করতে সাহস হয় না, কারণ তোমাদের রাজকর্মচারীরা কখন কি করে বসে। আর আমাদের এই দেশে করের চাপে এবং কর্মসংস্থানের অভাবে যুবকরা রোজগার করতে পারছে না, তাই তারা বিবাহ করতেও অপারগ। পুরোহিত ভাবছেন, রাজা ভাবছেন এই বুড়ি মা যেন এক সমাজ বিজ্ঞানী, তাই তারা অত্যন্ত লজ্জায় ফিরে আসছেন। রাজা বলছেন, চলো আমরা রাজসভায় ফিরে যাই। ফিরে আসতে আসতে দেখছেন পথের ওপরে একটা গাভী, সে পাগলের মতো দৌড়োদৌড়ি করছে, একে ওকে গুঁতোচ্ছে, আর ছেলেরা কোনো রকমে তাকে সামলাচ্ছে। রাজপুরোহিত সেই ছেলেদের বলছেন, এদের কি হয়েছে, এ এমন পাগল হয়ে গেছে কেন? তখন ছেলেরা বলছে যে আমাদের রাজার জন্য এ পাগল হয়েছে। সে কি, রাজার জন্য পাগল হয়েছে? সে আবার কি কথা? বলছে যে তোমাদের রাজকর্মচারীরা যে তরোয়াল দিয়ে আমাদের আঘাত করে, সেই তরোয়ালের খাপ বানানোর জন্য তারা চক্রা বকরা সুদৃশ্য বাছুর বেছে নিয়ে তাদের চামড়াকে ব্যবহার করে। আর সেই চামড়া যে বাছুর থেকে নেওয়া হচ্ছে, তাদের মায়েরা তো পাগল হবেই। শুকনো মুখে রাজা বুঝতে পারলেন, সব বুঝতে পারলেন। রাজা যদি অযোগ্য হয়, দলপতি যদি অযোগ্য হয়, তাহলে গোটা দল তার চারপাশ কেমনভাবে একটু একটু করে ক্ষতিগ্রস্ত হয়। আসলে দায় তাহলে রাজার, দায় তাহলে দলপতির। কিছুটা ক্রুদ্ধ স্বরেই এই গল্প সাঙ্গ করে বোধিসত্ত্ব বুদ্ধদেব এই উপদেশ দিলেন তার শিষ্যদের। যে গল্প আমরা শুনলাম, গৌতম বুদ্ধ শোনালেন তার শিষ্যদের এবং উপদেশ দিলেন যে রাজাকে হতে হবে পথপ্রদর্শক। রাজা যদি বেপথু হয়ে পড়ে, দলপতি যদি বেপথু হয়ে পড়ে, তাহলে সেই দেশের, সেই দলের সর্বনাশ। এই উপদেশ কিন্তু আমরা যদি এই সময়ের দাঁড়িয়ে বিচার করি, তাহলেও তা প্রাসঙ্গিক। আর সেই সময়ে যখন রাজা, সেই রাজাই তো সর্বে সর্বা, তারই তো সমস্ত অধিকার। সেই রাজার বিরুদ্ধে, মানে রাজাকে যোগ্য হওয়ার এই যে উপদেশ দিচ্ছেন, এ কথা মনে রাখতে হবে। সেই সময় নৃপতি বিম্বিসারের মতো রাজারাও গৌতম বুদ্ধের শিষ্য। সুতরাং গৌতম বুদ্ধের হক আছে রাজাকে শিক্ষা দেওয়ার। তাই এতটা বলিষ্ঠ গল্প গৌতম বুদ্ধ বলতে পারলেন এই গণ্ড তিন্ডু জাতকে, যেখানে মূল উদ্দিষ্ট হচ্ছেন রাজারা, মূল উদ্দিষ্ট হচ্ছেন রাজকর্মচারীরা, মূল উদ্দিষ্ট হচ্ছেন দলপতিরা। এ তার সাহসের কথা, এ তার দুঃসাহস নয়। কারণ ওই যে বললাম, তার শিষ্যরাও তো অনেকে তার রাজা, রাজকর্মচারী।